1971 সাল, পূর্ব পাকিস্তান। একদিকে পাকিস্তানি সেনাবাহিনী, অন্যদিকে একটি পুরো জাতি যারা শুধু তাদের স্বাধীনতা চাইছিল। কিন্তু কিছু মানুষ ছিল যারা অন্ধকারে লুকিয়ে লড়াই করছিল। কোনো ইউনিফর্ম নেই, কোনো পরিচয় নেই, শুধু একটাই লক্ষ্য, শুধু একটাই উদ্দেশ্য। আজ আমরা কথা বলবো সেই গোপন অপারেশনগুলোর কথা যেগুলো সরকারি ইতিহাসের বইয়ে কখনো লেখা হয়নি, সেই মিশনগুলো যেগুলো পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আর সেই মানুষগুলো যারা নিজেদের জীবন বাজি রেখে একটি নতুন দেশের ভিত্তি গড়েছিল। এটাই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গোপন, সবচেয়ে সাহসী আর সবচেয়ে ভুলে যাওয়া মিশনগুলোর গল্প। সাল ছিল 1970। পূর্ব পাকিস্তানে নির্বাচন হল। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ভূমিধস জয় পেল, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতা দিতে অস্বীকার করল। মানুষের লাগ সীমা ছাড়িয়ে গেল। 25 মার্চ 1971-এর রাত, এমন একটি রাত যা কেউ ভুলতে পারে না। পাকিস্তানি সেনাবাহিনী শুরু করল অপারেশন সার্চলাইট। ঢাকার রাস্তায় নেমে এলো ট্যাঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুরু হলো গুলিবর্ষণ। মাত্র একটি রাতেই শত শত, হাজার হাজার মানুষ মারা গেল। শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলো। কিন্তু সেই রাতের আগেই 25 মার্চের রাতে সামরিক রেডিওতে একটি কণ্ঠস্বর ভেসে এলো, চট্টগ্রামের একজন প্রতিরোধ যোদ্ধার বার্তা। সেই বার্তা ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। মেজর জিয়াউর রহমানের সেই কণ্ঠস্বর, যা পরে ইতিহাস হয়ে গেল। পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ হতে চলেছিল, আর একটি পুরো গোপন যুদ্ধ শুরু হতে চলেছিল। সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিল, কিন্তু একটি পুরো জাতিকে দমিয়ে রাখা এতটা সহজ ছিল না। সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলসের সৈনিকরা, পুলিশ অফিসাররা আর সাধারণ মানুষ মিলে একটি গেরিলা বাহিনী তৈরি করল। নাম রাখা হলো মুক্তি বাহিনী। ভারত সীমান্তে তাদের প্রশিক্ষণ দিতে শুরু করল। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের গোয়েন্দা সংস্থা, এই পুরো অপারেশনের মেরুদণ্ড হয়ে উঠল। এর পরিচালক রামনাথ কাও ব্যক্তিগতভাবে একটি বিশেষ সেল তৈরি করলেন, যেটি মুক্তিবাহিনীকে অর্থ, অস্ত্র আর গোয়েন্দা তথ্য দিত। এগুলো কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এটাই ছিল এই পুরো যুদ্ধের প্রথম গোপন দিক। মুক্তিবাহিনী 3টি প্রধান সেক্টরে সংগঠিত হল। সেক্টর কমান্ডাররা ছিলেন কর্নেল ওসমানী, সামগ্রিক দায়িত্বে ছিলেন। প্রতিটি সেক্টরের নিজস্ব গেরিলা নেটওয়ার্ক ছিল, প্রতিটি সেক্টরের নিজস্ব গোপন সেফ হাউস ছিল, প্রতিটি সেক্টরের নিজস্ব গোপন ভাষা ছিল। আর তারপর শুরু হল সবচেয়ে বিপজ্জনক পর্যায়। অগস্ট 1971। পাকিস্তানের কাছে একটি বড় শক্তি ছিল তার বন্দরগুলো। চট্টগ্রাম, মোংলা, চালনা, এই বন্দরগুলো দিয়ে পাকিস্তান অস্ত্র আর রসদ পাচ্ছিল। এই বন্দরগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে পাকিস্তানি সেনারা রসদ পাবে না। আর মুক্তিবাহিনীর পরিকল্পনাকারীরা এমন একটি পরিকল্পনা করল যা ভাবলেই গা শিউরে ওঠে। নাম দেওয়া হলো অপারেশন জ্যাকপট। বিশেষভাবে প্রশিক্ষিত বাঙালি ফ্রগম্যান, তাদের C2P সুইমার বলা হতো, তাদের ভারতে গোপন প্রশিক্ষণ দেওয়া হলো। ডাইভিং, পানির নিচে বিস্ফোরক স্থাপন, নীরব চলাচল। এই যোদ্ধারা তাদের পরিবার ছেড়ে গেল, তাদের জীবন ছেড়ে গেল, আর রাতের অন্ধকারে নদীতে নেমে পড়ল। 15 অগস্ট 1971-এর রাত, চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর আর নারায়ণগঞ্জ, একসাথে 4টি বন্দরে ফ্রগম্যানরা পানির নিচে দিয়ে জাহাজের তলায় গেল, লিম্পেট মাইন লাগিয়ে দিল, আর চুপচাপ ফিরে এলো। সকাল হতে হতে একের পর এক বিস্ফোরণ। পাকিস্তানের অনেক বাণিজ্যিক জাহাজ আর গানবোট ধ্বংস হয়ে গেল। কিছু হিসাব অনুযায়ী 20টিরও বেশি জাহাজ এই অপারেশনে ক্ষতিগ্রস্ত বা ডুবিয়ে দেওয়া হয়েছিল। বন্দরগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ল। পাকিস্তানের রসদ সরবরাহের লাইন কেঁপে উঠল। এটাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম আন্ডার ওয়াটার স্যাবোটাজ মিশন, আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত, আর সেই সময়ে একেবারে আনুষ্ঠানিকভাবে গোপন। প্রতিটি জাতির সাথেই কিছু মানুষ থাকে যারা শত্রুর পক্ষ নেয়। 1971 সালে এই মানুষদের বলা হতো রাজাকার। তারা ছিল সেই বাঙালি যারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে ছিল। তাদের আল বদর আর আল শামস মিলিশিয়ায় সংগঠিত করা হয়েছিল। আল বদর বিশেষভাবে সভ্যতার শত্রু হয়ে উঠল। ডিসেম্বর 1971-এর শুরুতে, যখন পাকিস্তানের হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, আল বদর একটি ভয়ঙ্কর মিশন চালালো। বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করা হলো। অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক, লেখক, যাদের বাংলাদেশের ভবিষ্যতের মেরুদণ্ড মনে করা হতো। 14 ডিসেম্বর 1971, স্বাধীনতার মাত্র 2 দিন আগে, ঢাকায় এক রাতে নীরবে অনেক বুদ্ধিজীবীকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো। তাদের নিয়ে গিয়ে হত্যা করা হলো। লাশগুলো পরে রায়ের বাজার বদ্ধভূমি আর মিরপুরে পাওয়া গেল। এটাই ছিল বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, একটি গণহত্যার মধ্যে আরেকটি ভয়ঙ্কর অধ্যায়।
কিন্তু মুক্তিবাহিনীও চুপ করে বসেছিল না। তাদের নিজস্ব গোপন সেল ছিল, যারা রাজাকার আর আল বদর সদস্যদের ট্র্যাক করত। আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের মাধ্যমে তাদের অবস্থান জানা যেত, আর নীরবে ব্যবস্থা নেওয়া হতো। এই অপারেশনগুলো কখনো প্রেস কনফারেন্সে ঘোষণা করা হয়নি, এগুলো চুপচাপ চলতে থাকল ডিসেম্বর পর্যন্ত। মুক্তিবাহিনী যদি পেশি হয়, তাহলে ছিল তার মস্তিষ্ক। ভারত আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর 1971-এ যুদ্ধে যোগ দিল, কিন্তু অনানুষ্ঠানিকভাবে মার্চ 1971 থেকেই কাজ শুরু করেছিল। এর একটি বিশেষ দল পূর্ব পাকিস্তানের ভেতরে ডিপ কভার এজেন্ট পাঠিয়ে দিল। এই এজেন্টরা পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধি ট্র্যাক করত, সেফ হাউস সমন্বয় করত, অস্ত্র পাচারের রুট খুলে দিত। একটি গুরুত্বপূর্ণ অপারেশন ছিল পাকিস্তানের যোগাযোগ লাইন কেটে দেওয়া। টেলিফোন এক্সচেঞ্জ আর টেলিগ্রাফ লাইনে স্যাবোটাজ করা হলো, যাতে পাকিস্তানি বাহিনী নিজেদের মধ্যে সমন্বয় করতে না পারে। এই মিশনগুলোতে মুক্তিবাহিনীর স্থানীয় গাইডরা অপারেটিভদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। আর আরেকটি বিষয়, প্রচারণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটি একটি গোপন রেডিও স্টেশন ছিল, যেটি বাঙালি মুক্তিযোদ্ধারা চালাত। ভারত এটিকে আশ্রয় আর অবকাঠামো দিল। এই স্টেশন থেকে প্রতিদিন বাঙালি জনগণ খবর পেত, তাদের মনোবল উঁচু থাকত, আর পাকিস্তানি সৈন্যদের কাছেও বার্তা যেত, হারতে চাইলে এখনই চলে যাও। মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটি গুলিও না ছুড়ে মনে ভয় ঢুকিয়ে দেওয়া। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের ওপর বিমান হামলা চালালো, পশ্চিম আর পূর্ব দুটি ফ্রন্টেই। এখন আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, কিন্তু পূর্ব পাকিস্তানে ভারতের পরিকল্পনা আগে থেকেই তৈরি ছিল। অপারেশন ক্যাকটাস লিলি, এটাই ছিল ভারতের ইস্টার্ন কমান্ডের মাস্টার প্ল্যান। জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনী দ্রুত এগিয়ে চলল, কিন্তু যে জিনিসটা ভারতকে পাকিস্তান থেকে আলাদা করেছিল সেটা ছিল গোয়েন্দা তথ্য। মুক্তিবাহিনীর স্থানীয় গাইডরা সর্বত্র ছিল, তারা জানত কোন রাস্তা নিরাপদ, কোথায় পাকিস্তানের বাংকার আছে, কোথা দিয়ে বেরোনো যাবে কোনো ক্ষতি ছাড়াই। একটি বিশেষ উদাহরণ, মেঘনা নদী পার হওয়া। ভারতীয় বাহিনীর জন্য মেঘনা নদী পার হওয়া একটি বিশাল বাধা ছিল। সাধারণ মাসরিক যুক্তি বলে, সামনে এগো, দখল করো, বেশি সময় লাগবে। কিন্তু মুক্তিবাহিনী স্থানীয় নৌকার মাধ্যমে একটি বিকল্প পারাপারের ব্যবস্থা করল। ভারতীয় বাহিনী অনেক দ্রুত পার হতে থাকল, আর পাকিস্তান বুঝতেই পারল না কোথা থেকে বাহিনী এসে গেল। ঢাকা মাত্র কয়েক দিনেই ঘেরাও হয়ে গেল। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে, সেই জায়গায় যেখানে মাত্র 1 বছর আগে শেখ মুজিব পুরো দুনিয়ার সামনে তার জাতিকে বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই একই জায়গায় জেনারেল কে নিয়াজি পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণের দলিলে সই করলেন। জেনারেল জগজিৎ সিং অরোরা ভারত আর মুক্তিবাহিনীর পক্ষে সই করলেন। 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করল। একটি স্বাধীন দেশ জন্ম নিল, বাংলাদেশ। সেই গোপন মিশনগুলো, সেই ফ্রগম্যান যারা রাতে নদীতে নামত, সেই রেডিও অপারেটর যারা সেফ হাউস থেকে ট্রান্সমিট করত, সেই স্থানীয় গাইডরা যারা তাদের জীবন ঝুঁকিতে ফেলছিল। ইতিহাসের বড় বইয়ে হয়তো তাদের নাম নেই, কিন্তু তাদের ছাড়া এটা সম্ভব হতো না। যুদ্ধ শুধু গুলি আর ট্যাঙ্ক দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় নীরবে, অন্ধকারে, পানির নিচে, রেডিওর তরঙ্গে, আর সেই মানুষগুলোর সংকল্পে যারা সব কিছু বাজি লাগিয়ে দেয়, কোনো স্বীকৃতি ছাড়া, কোনো পুরস্কার ছাড়া, শুধু এই কারণে যাতে আগামী প্রজন্ম স্বাধীনতার বাতাসে শ্বাস নিতে পারে। বাংলাদেশ 1971 তেমনই একটি যুদ্ধ ছিল। এটাই ছিল সেই বীরদের গল্প, যারা ইতিহাস তৈরি করেছিল, কিন্তু নিজেরা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে।